সেনাবাহিনীতে বিদ্রোহ হয়েছে। এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাবাহিনীতে বিদ্রোহ হওয়া নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বাংলাদেশের মধ্যে নাকি একটি নীরব বিদ্রোহ হয়েছে। সেখানে বাংলাদেশের ঊর্ধ্বতর অনেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান কেন তাদের গ্রেপ্তার করেছে? গ্রেপ্তার করার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে, ওয়াকারুজ্জামান যখন মধ্য আফ্রিকা থেকে বাংলাদেশে ফিরবে, যখন শাহজালাল বিমানবন্দরে ল্যান্ডিং করবে, তখন নাকি তাকে মেরে ফেলা প্ল্যান করা হয়েছে। মেরে ফেলার প্ল্যানের মধ্যে কে কে নেতৃত্ব দিচ্ছিল সেসব বিষয় এখানে ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সেখানে বলা হয়েছে ফাইজুর রহমান এবং কামরুজ্জামান তারা পাকিস্তানি ঘেঁষা আইএসআই এর এজেন্ট এবং জামায়াত ইসলামী এবং হিজবুত তাহরির সহ ওয়াকারুজ্জামানকে মেরে ফেলার প্ল্যানিং হয়েছে। সেটা নাকি ওয়াকারুজ্জামান জেনে ফেলে, সে কারণে তিনি শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁও বিমানবন্দরে ল্যান্ড করেছে। পরবর্তী সময়ে তখন তিনি এসব আর্মি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তার কাছে নাকি অনেক তথ্য ছিল সেই কারণে। এখন আমার মূল কথা হচ্ছে, বাংলাদেশের বড় যে সকল মিডিয়া আছে সে সকল মিডিয়ার মধ্যে এই কথাগুলো, এই ব্যাপারগুলো ফলাওভাবে কোনো রকমের প্রচার হয়নি এবং কোনো জায়গায় লিগও হয়নি ব্যাপারগুলা। এখন ইন্ডিয়ার একটি মিডিয়া এই ব্যাপারগুলো নিয়ে তাদের টকশো আলোচনার মধ্যে খোলাখুলি আলোচনা করে। আলোচনার মধ্যে রাজনৈতিক বিশ্লেষক একজন ছিল, তিনি এইসব কথাগুলো বলে। বাংলাদেশের হয়তো অনেকেই ওই ভিডিওটা দেখেছে, দেখার পরে ফেসবুকের বিভিন্ন জায়গায় আপনার পোস্ট আকারে শেয়ার করা শুরু করে এবং বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট আকারে শেয়ার করা শুরু করে। এরপরে ব্যাপক আকারে এই ব্যাপারটা বাংলাদেশে ছড়িয়ে যায় এবং ওইখানে আরো কিছু তথ্য অ্যাড করে দিয়েছে। সেখানে বলেছে বাংলাদেশ আর্মির মধ্যে 4টা গ্রুপে বিভক্ত রয়েছে। একটা গ্রুপ হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গ্রুপ, আরেকটি গ্রুপ হচ্ছে পাকিস্তানপন্থী কোয়ার্টার মার্শাল ফাইজুর রহমানের গ্রুপ, আরেকটি গ্রুপ হচ্ছে আওয়ামী এবং ইন্ডিয়াপন্থী গ্রুপ, এবং আরেকটি গ্রুপ হচ্ছে সম্পূর্ণরূপে নিউট্রাল। এই 4টা গ্রুপ নাকি বাংলাদেশ আর্মির মধ্যে বিদ্যমান রয়েছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশ আর্মি খুবই প্রফেশনাল একটা আর্মি, কারণ বাংলাদেশ আর্মির এত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলা সাধারণ জনগণ সকলেই জানতে পারতেছে। কাকে অ্যারেস্ট করতেছে, কাকে ধরতেছে, সকল কিছু জনগণ কিভাবে জানতেছে। হয়তো ব্যাপারগুলোর মধ্যে কিছু সত্যতা আছে, আর নয়তো ব্যাপারগুলা পুরোপুরি সত্য না, অনেক কিছু গুজব আছে সেখানে। এই সকল কিছু মাথায় রেখে আমাদের ব্যাপারগুলোকে চিন্তা করতে হবে। এখন যদি আমরা সম্পূর্ণ ব্যাপারগুলোকে, এখনো বাংলাদেশের অফিসিয়াল নিউজ পোর্টালের মধ্যে দেওয়া হয়নি এবং বাংলাদেশের অফিসিয়াল কোনো জায়গা থেকে এসব কিছু বলা হয়নি, সে কারণে আমরা 100% ধরে নিতে পারি না যে ব্যাপারগুলো 100% রাইট এবং এগুলোই ঘটেছে। হ্যাঁ, হয়তো কিছু রটলে কিছু না কিছু তো ঘটেছে, সে কারণে তো এগুলা রটেছে। তাই সম্পূর্ণরূপে আমরা এগুলো ফলাওভাবে 100% ভাবে সকল জায়গায় ভাইরাল করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব না, তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। কেন? তখন যদি দেখেন ফাইজুর রহমান অ্যারেস্ট হয়নি এবং আরও অন্যান্য সেনা কর্মকর্তা কেউ অ্যারেস্ট হয়নি, হয়তো অন্য কিছু ঘটেছে, তখন সকল কিছু বুমেরাং হয়ে যেতে পারে। তাই আমরা বস্তুনিষ্ঠ একদম 100% অফিসিয়ালিভাবে শিওর হওয়ার পর এই সকল কিছু সকল জায়গায় আমরা ছড়াবো এবং মানুষের কাছে পৌঁছিয়ে দিব। কারণ মানুষের কাছে যদি আমরা সত্য না পৌঁছিয়ে এই ধরনের বিভ্রান্তিমূলক কিছু পৌঁছিয়ে দিই, তাহলে মানুষ তখন সত্য আর মিথ্যা যাচাই করতে পারবে না, তখন মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। ইন্ডিয়ার যখন উপরের
লেভেলের বাংলা যে নিউজ মাধ্যমগুলো আছে সেখানে যখন এই বিষয়ে আলোচনা হয়েছে, নিশ্চয়ই কোনো না কিছু ঘটেছে। কারণ বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার এখনো অ্যাক্টিভ আছে, তাদের কাছে প্রতি মুহূর্তে সেনাবাহিনীর খবর চলে যায়। তারা অনেক কিছু জানতে পারে যা আমরা বাংলাদেশে থেকে অনেক কিছু জানতে পারি না। এবং হয়তো বাংলাদেশের যে সকল মিডিয়া আছে সেই সকল মিডিয়াকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আর্মিদের ভিতর যেসব কোন্দল থাকবে বা যেসব ব্যাপারগুলো থাকবে আপনারা জানার পরও মিডিয়াতে কেউ প্রচার করতে পারবেন না। এই প্রেশারটা থাকতে পারে, আরো বিভিন্ন আনুষঙ্গিক সরকারের প্রেশারও থাকতে পারে। কারণ এই সকল বিষয় যদি জনগণের কাছে প্রচার হয়ে যায়, জনগণ জেনে যায়, তাহলে হয়তো আওয়ামীপন্থী সাধারণ কর্মী যারা আছে তারা উদ্বুদ্ধ হবে, কনফিডেন্স পেয়ে যাবে। তখন এই সরকার দেশ চালাতে কষ্ট হয়ে যাবে। সেই সকল বিষয় চিন্তা করে হলো হয়তো মিডিয়াকে এইসব বিষয় প্রচার থেকে স্টপ করিয়ে রেখেছে। বাংলাদেশে কিন্তু আরো অনেক কিছু মুভমেন্ট ঘটতেছে, ডেভেলপমেন্ট ঘটতেছে রাজনীতিতে, আর্মির মধ্যে, প্রশাসনিক ক্ষেত্রে। এই সকল বিষয় কিন্তু মিডিয়া ফলাওভাবে কোনো জায়গায় প্রচার করছে না। শুধু মিডিয়া এখন দেখছি দুদিন থেকে প্রচার করছে যে ছাত্রলীগের নামে লিস্ট হচ্ছে, নিষিদ্ধ ছাত্রলীগের নামে লিস্ট হচ্ছে। এটা এই টাইমে নিউজ করার মেইন কারণ হচ্ছে যে আনুষঙ্গিক যে সকল বিষয় বাংলাদেশে এখন ঘটতেছে, ধর্ষণের ব্যাপার, দ্রব্যমূল্যের বৃদ্ধির ব্যাপার এবং আর্মির এখানে নাকি নীরব বিদ্রোহ হয়েছে সে সকলের ব্যাপার, আরো আনুষঙ্গিক অনেক ব্যাপার নিয়ে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে এই সরকারের প্রতি। এখন ওই ব্যাপারগুলো ডাইভার্ট করার জন্য জনগণের মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ছাত্রলীগের ব্যাপারটা। কারণ এই ব্যাপারটা যখন চলে আসবে তখন ছাত্রলীগের কর্মীরা ব্যাকফায়ার দিবে, ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানো শুরু করবে। তখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যাবে কি বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে আলোচনাটা, যে নিষিদ্ধের ব্যাপারটা। তখন 3-4 দিন, 5-6 দিন, 7 দিন তারা এই ব্যাপারগুলা গরম থাকবে। আমি আপনাদেরকে বিগত 1 সপ্তাহ আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সাদিক সালাম যখন উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে এটা সে ইচ্ছে করে দিচ্ছে, কারণ সে বাংলাদেশের মধ্যে একটা লাইমলাইটে থাকবে, উত্তেজনা সৃষ্টি করবে। উত্তেজনা সৃষ্টি হওয়ার পরই নতুন ভাবে আবার হাসনাত আব্দুল্লাহ ফোকাসে আসবে, ওই বক্তব্য দিবে, সাদিক সালাম চুপচাপ হয়ে যাবে। সেম কাজটা দেখেন 2-1 দিনের ভিতর হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দেওয়া শুরু করেছে, সে লাইমলাইটে চলে এসেছে। সাজিদ সালাম আর কোনো কথাবার্তা বলতেছে না, সাজিদ সালামের ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়ে গিয়েছে, সাজিদ সালাম এখন আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে। এটা হচ্ছে তাদের একটা রাজনৈতিক পলিসি। আর টুইন পলিটিক্স কি, এটা তো আপনাদেরকে আমি অনেক ভিডিওতেই বলি। কারণ রাষ্ট্র ক্ষমতাও তারা, রাষ্ট্র চালাবেও তারা, এবং রাষ্ট্রকে নিয়ে সমালোচনা করবে তারা, তাদের লোকে সমালোচনা করবে বিরোধী দলীয় তারা। দেখেন ধর্ষণ যারা করতেছে তাদের মধ্যে অধিকাংশ এখন যারা ক্ষমতায় আছে তাদের আশেপাশের লোকরাই ধর্ষণের সাথে যুক্ত আছে। আবার এই ধর্ষণের শাস্তির জন্য তারাই আন্দোলন করতেছে ঢাকার মধ্যে, মানে বিরোধী দলীয় কোনো শক্তিকে দাঁড়াতে দিবে না, জনগণের কাছে লাইমলাইটে এবং ফোকাসে রাখবে না। জনগণকে, সরকারের মধ্যে যে শক্তিটা আছে তাদেরকে ফোকাসে রাখবে, এবং যারা বিরোধী শক্তি মানে তাদেরই বি টিম তাদেরকে ফোকাসে রাখবে। তারা জনগণের মাথায় তাদের জাতীয় নাগরিক পার্টিটা বসে যাবে এবং এই সরকারের ব্যাপার নিয়ে সবসময় চিন্তা থাকবে। আওয়ামী লীগ নিয়ে চিন্তা থাকবে না, বিএনপিকে নিয়ে চিন্তা থাকবে না। যখন আপনি কোন একটি দলকে নিয়ে চিন্তাই করবেন না, সেই দল আস্তে আস্তে জনপ্রিয়তা কমতে থাকবে। এটা চিন্তা করে তারা এই পলিটিক্স গুলো করতেছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের জনপ্রিয়তা কখনো ভাটা পড়েনি, বিএনপির জনপ্রিয়তাও কখনো ভাটা পড়েনি। হয়তো 19 আর 20 নির্বাচনের পার্সেন্টেজ তাদের মধ্যে ডিফারেন্স ছিল, হয়তো বিএনপি 1% বেশি পেয়েছে বা আওয়ামী লীগ 1% কম পেয়েছে। আসন বেশি পাওয়ার কারণে বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে যে কোনো এক দল সরকার গঠন করেছে। এটাই বিগত বাংলাদেশে 30 বছর ধরে হয়ে আসছে। তাই এত টুইন পলিটিক্স, এত টেকনিক্যালি কাজগুলা করে বাংলাদেশের মানুষকে বোকা বানানো যাবে না। আর আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, কোনো কিছু অফিসিয়াল ভাবে ফোকাস হওয়া ছাড়া 100% বিশ্বাস করবেন না। কারণ দেশের এখন যে পরিস্থিতি চলতেছে, অনেক গুজবও হচ্ছে, সত্য কাহিনী প্রচার হওয়ার পর অনেক গুজব মনে হচ্ছে। তাই সকল কিছু আমরা শিওর হওয়ার পরে একটা চিন্তা ভাবনা করেই আমরা এই ব্যাপারগুলা প্রচারণা করব। তা না হলে এতে বিপরীত হতে পারে এবং অনেক কিছু অদ্ভুত এক সময় পার করছে প্রিয় বাংলাদেশ। 2024-এর 5ই আগস্ট 1.5 দশকে ধরে বাংলাদেশ শাসনকারী দল
আওয়ামী লীগের পতনের পরে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ নতুনভাবে চলার চেষ্টা করেছে, সে স্বপ্ন যেন অনেকটাই খেই হারিয়ে ফেলছে। যত সময় যাচ্ছে ততই যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল চিত্র সামনে চলে আসছে। দেখেন, ক্ষমতায় যেই থাকুক না কেন, সাধারণ মানুষ চান তাদের নিরাপত্তা, সাধারণ মানুষ চান তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা পাবেন, তারা শান্তিতে ঘুমাবেন। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময় থেকে শুরু করে আজকে মার্চের 9 তারিখ, এই সময়টুকুতে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে এবং এটা এমন পর্যায়ে এসে পৌঁছেছে, প্রতিটা দিন আমাদের সারাক্ষণই যখনই আমরা ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করি, দেখতে পাই যে কোনো না কোনো রেপ কেস, কোনো না কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে এবং অস্বাভাবিকভাবে যারা একেবারেই শিশু তাদের প্রতি জিঘাংসা রেপিস্টদের সেটি খুব বেশি পরিমাণে চোখে পড়ছে। অবস্থা যখন এমন, তখন আমরা বা সাধারণ মানুষ যারা রয়েছি তারা অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছি, নিরাপত্তাহীনতার আশঙ্কা করছি এবং এই মুহূর্তে সরকারের কঠোর পদক্ষেপ আমরা চাই, সরকার যেই থাকুক না কেন। কিন্তু অবাক করা বিষয়, আমরা সরকারের দিক থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তিনি খুব কঠোর বার্তা উচ্চারণ করেন ঠিকই, কিন্তু সেটি যে খুব একটা বেশি কার্যকর বা ফলপ্রসূ হয়েছে বা হচ্ছে তেমন কোনো কিছু আমরা আসলে মাঠ পর্যায়ে চোখে পড়ছে না। যদি সেটা হতো তাহলে অপরাধের পরিমাণ এরকম ভয়াবহভাবে বাড়তে পারতো না। এবং এটি এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম প্রধান কনসার্ন। পবিত্র মাহে রমজান চলছে, এই রমজানে প্রতিদিনই আমরা যখন এত বেশি পরিমাণে রেপের খবর আমরা পাই, সেটি নিশ্চিতভাবেই আমাদের সবার জন্য খুব আশঙ্কাজনক ব্যাপার তৈরি করছে। কারণ এই বাংলাদেশে আমাদের বসবাস করতে হবে বা হচ্ছে, রাজনীতিবিদ যারা তারা যে দলই করুন না কেন, তারা বেশিরভাগই তাদের নিজেদের সেকেন্ড হোম তৈরি করে রাখেন, সেফ এক্সিট তারা তৈরি করে রাখেন। যেমনটা আমরা দেখেছি বিগত সরকারের প্রায় সবাই দেশ ছেড়ে চলে গেছেন, নিরাপদে চলে গেছেন। আপনারা কি ধরেন শেখ হাসিনা সরকারের সময়ে যারা রাষ্ট্রের হোমরা চোমরা ছিল, এমন একজন মানুষের নাম বলতে পারবেন যারা ক্ষমতা হারানোর পরে মবের শিকার হয়ে জীবন হারিয়েছেন বা মবের শিকার হয়েছেন? হোমরা চোমরা এমন কাউকে আপনারা পাবেন না। হ্যাঁ, অবশ্যই ছানাপোনা থাকে কিছু, নেতাকর্মী থাকে কিছু, তাদের উপরে আক্রমণের ঘটনা ঘটেছে। হোমরা চোমরাদের উপর হয়নি কেন? কারণ তারা বিপদ আঁচ করতে পেরে দেশ ছেড়ে তারা পালিয়েছেন সবাই। দিন শেষে যেটা হয়, সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তিনি তো এয়ারপোর্টে নেমে ঘোষণা দিয়েছিলেন দেশে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন এবং তার প্রতি সেই বিশ্বাস সাধারণ মানুষের ছিল। কারণ তিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং তিনি সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্যাটাগরি শান্তিতে তিনি নোবেল বিজয় করলেন। কিন্তু আমরা বাংলাদেশের শান্তি সে সুবাতাস পাচ্ছি না। যতই দিন যাচ্ছে ততই যেন বাংলাদেশ আরো বেশি পরিমাণে অশান্ত হচ্ছে এবং এই অশান্তির বাতাস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এটা আর কতদিন চলবে? আর কবে নাগাদ সরকারের বোধোদয় হবে? হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা যখন ইন্টারভিউগুলো দেন, তিনি যদিও বলেন যে অপরাধের পরিমাণ বাড়েনি, কিন্তু আমরা যদি বিগত বছরের মার্চের এই সময়টুকুতে যখন আওয়ামী লীগের শাসনামল চলছিল, এই সময়টুকুতে নিশ্চিতভাবেই আমরা দেশে এত বেশি পরিমাণ রেপের ঘটনা দেখিনি। অবশ্যই গত 1.5 দশক ধরেও বাংলাদেশে শিশুদের উপরেও এরকম পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে বহুবার, কিন্তু সেটি এরকম প্রতিদিনই ঘটতে দেখিনি আমরা। কিছুদিন পর হয়েছে, কয়েক মাস পর হয়েছে, প্রতিদিন এরকম রিপিটেডলি
শিশুদের প্রতি এরকম পাশবিক অত্যাচার নির্যাতনের ঘটনা আমাদের চোখে পড়েনি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন এটি স্বীকার করেন না, তখন সেটি নিশ্চিতভাবেই সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ জনগণের সঙ্গে একটি মশকরা বলা যায়, এবং এটি কোনোভাবেই কাম্য নয়। ব্যর্থতার দায় আমরা নিতে দেখি না কখনো কোনো সরকার প্রধানকে, কিন্তু এটি পরিবর্তনের আওয়াজ তুলে যখন একটি বিপ্লব পরবর্তী সময় নতুন সরকার যখন ক্ষমতায় আসে, তারা যখন সবকিছু সংস্কারের কথা বলেন, তারা কি তাদের নিজেরা যে ক্ষমতায় বসে তারা পূর্ববর্তী যারা তাদের সেই ক্ষমতার চেয়ারে ছিলেন তাদের আচরণের বিপরীতে যদি কোনো আচরণ করেন, তখন সেটা হয়তো বা আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই সরকার নিজে অন্তত সংস্কার করতে চাওয়ার পাশাপাশি সেই সংস্কারের চেতনা নিজেরা ধারণ করে। কিন্তু সেই চেতনা ধারণ করার কোনো কিছু আমরা কিন্তু পাইনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে। তারা বিগত শেখ হাসিনা সরকারের যেসব ক্ষেত্রে সমালোচনাগুলো তারা করছেন, প্রায় প্রত্যেকটি উপাদান আমরা তাদের মধ্যেও দেখতে পাচ্ছি। প্রত্যেকটি উপাদান প্রায় তাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। সেটা কেন বলছি? যেমন শেখ হাসিনা যখন সরকারে ছিলেন, তখন তার দলের মন্ত্রীরা, এমপিরা বা শেখ হাসিনা নিজেও তিনি বারংবার যে কোনো ঘটনা ঘটলেই বাংলাদেশে প্রত্যেকটি ঘটনার রেশ তিনি অনেকটাই টেনে নিয়ে যেতেন বিএনপি জামাতের দিকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও অনেকটা একই রকম ভাবে যে ধরনের দুর্ঘটনা ঘটুক না কেন, আইন শৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি, ছিনতাই সবকিছু বা বর্তমানে যেই ধরনের অস্থিতিশীল পরিবেশ চলছে, প্রায় সবকিছুতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিগত সরকারকে দায়ী করছে। কিন্তু সরকারে তো আপনারা রয়েছেন, সরকারে তাহলে আপনাদের কাজ কি? বিগত সরকার যদি দেশের বাইরে থেকে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে এরকম অস্থিতিশীল করতে পারে, আপনারা বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণে নিয়ে, সেনাবাহিনী হোক, গোয়েন্দা বাহিনী হোক, পুলিশ হোক, র্যাব হোক, সবকিছু নিয়ে রাষ্ট্রের সকল শক্তি আপনাদের দখলে রেখে আপনারা কেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না? উল্টো আপনারা বলছেন যে অপরাধের পরিমাণ বাড়েনি বা সেগুলো বিগত ফ্যাসিস্ট সরকার এই কাজগুলো করছে। তাহলে আপনারা কেন দায়িত্বে বসে রয়েছেন? আপনারা কি আয়নায় নিজেদের চেহারাটা দেখেন? সেখানে কি আপনারা নিজেদেরকে দেখে সৎ মানুষ বলে মনে করেন? প্রধান উপদেষ্টা তিনি তার ইন্টারভিউগুলোতে আগে বলতেন অভিজ্ঞতার অভাব রয়েছে। অবশ্যই অভিজ্ঞতার অভাব রয়েছে, আপনি কখনো রাষ্ট্র পরিচালনা করেননি। কিন্তু ৮ মাস চলছে, এখনো যদি আপনি আপনার অনভিজ্ঞতাকে দায় দেন, সেই অনভিজ্ঞতার দায় একমাত্র আপনার হওয়া উচিত। সেটার জন্য সাধারণ জনগণ কেন ভুক্তভোগী হবে? যদি আপনারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারেন, যদি এমন ঘটনা ঘটতেই থাকে, তার চেয়ে বরং ভালো হয় একটা সুন্দর জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করুন। জনগণ যাকে বেছে নেয়, যাদেরকে বেছে নেয়, তাদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিন। এভাবে একটা রাষ্ট্র, এভাবে একটা দেশ চলতে পারে না। আমরা কিসের জন্য অপেক্ষা করব? যে আমাদের উপর আক্রমণ হওয়ার জন্য অপেক্ষা করব? আমাদের বাসায় মব এসে উচ্ছৃঙ্খলা তৈরি করবে, মব এসে লুটপাট করে নিয়ে চলে যাবে, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে হেনস্থার শিকার হবেন, মব এসে নিপীড়ককে থানা থেকে অনেকটা বাধ্য করে সেখান থেকে তারা নিয়ে চলে যাবে। আপনারা কেন ক্ষমতায় রয়েছেন তাহলে? আপনাদের কাজ কি? একটা সরকার থাকার পরেও যখন জনগণের মধ্যে এই আতঙ্কবোধ তৈরি হয়, তাহলে সেই সরকার কেন রয়েছে? আমাদের সবার ট্যাক্সের টাকাতেই তো আপনাদের বেতন হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি তো বলেছেন কয়েকদিন আগে ইন্টারভিউতে, আপনার উপদেষ্টা পরিষদে যারা রয়েছে তার অনেকেই থাকতে চান না এই দায়িত্বে, কারণ যে বেতন তারা পায়, তারা তাদের সংসারের বা বাচ্চাদের পড়াশোনা খরচ হয় না। তাহলে কেন রয়েছেন? দায় সারাভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য? দুঃখজনক। আপনাদের কাছ থেকে আমরা আরো ভালো কিছু প্রত্যাশা করি। সেই প্রত্যাশা যদি নষ্ট হয়,
নষ্ট হচ্ছে, যদি আরো বেশি বিনষ্ট হয় তাহলে আমাদের কপালে, আসলে আমাদের কপাল চাপড়ানো ছাড়া আর কোনো কিছু। বিএনপি যাই বলুক, ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি অথবা এনসিপি, তারা যে মুখ দেখাচ্ছে স্পষ্ট, ডিসেম্বরে তারা নির্বাচন হতে দিবে না। এর মানে রাজনীতিতে ডিসেম্বরে অঘটন ঘটবে এবং ডেফিনেটলি জামাত ইসলামী, চরমনাই থেকে শুরু করে অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন হতে দিবে না, এর পক্ষে থাকবে। একটা খবর, হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে, এ কথা বলেছেন সার্জিস আলম। এতে বিএনপির লোকজন চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। কিন্তু আমি বলতে চাই যে যতই ক্ষুব্ধ হোক না কেন, হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে, এই কথাটা একটা স্পষ্ট বার্তা যে ডিসেম্বরে নির্বাচন হতে দিবে না তারা। কারণ ডিসেম্বরের মধ্যে হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখাও সম্ভব নয়। আর এটা বিএনপিকে বলা হয়েছে যে নির্বাচন যে কি থামান, স্পষ্ট কথা। তো দর্শক, হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত কেউ যেন ভুলক্রমে নির্বাচনের কথা না বলে, এর অর্থ ডিসেম্বরে নির্বাচন হতে দিবে না। তো জামাতে ধরনের হুমকি দিবে না। দেখেন, এখানে একটা কথা বলি, আদৌ কি সম্ভব নির্বাচন ঠেকানো? দেখো, নির্বাচনের দাবি আদায় করা কঠিন, যে অমুক সময়ের মধ্যে নির্বাচন দিন, এটা কঠিন। কিন্তু নির্বাচন হতে পারবে না, ঠেকানোটা সোজা। কারণ এটা হাসিনার রেজিম নয়। নির্বাচন ঠেকানো সোজা, কিন্তু নির্বাচন আয়োজন করা কঠিন। সাপোজ এখন নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, সরকারের যে পরিকল্পনা, তাতে জামাত, চরমনাই মাঠে আন্দোলন বা কিচ্ছু দরকার নেই। জাস্ট এই তিনটা দল, আরগুলো বাদ দিলাম, জামাত, চরমনাই আর ছাত্রদের দল নাগরিক পার্টি যদি বলে আমরা নির্বাচনে যাব না, তাহলে নির্বাচন আয়োজন করার সাধ্য কারণ সরকারের আছে। জামাত, চরমনাই, ছাত্রদল নির্বাচনে যাবে না, জাস্ট এই কথাটা বললেই হলো। তাদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে এই ডক্টর ইউনূস সরকার স্বপ্নেও করতে যাবে না। অতএব দর্শক, নির্বাচন ঠেকানো কিচ্ছু না। নির্বাচন ঘরের মধ্যে বসে প্রেস কনফারেন্স বা বিবৃতি দিলেই ঠেকে যাবে। বললেই হবে যে সংস্কার ছাড়া এই পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, বিএনপির লোকজন ভোট চুরি করে নিয়ে যাবে, বিএনপি কারচুপি করবে, লেভেল প্লেইং ফিল্ড নেই, বিএনপির লোকজন সন্ত্রাসী করে, তারা ইউএনও কার্যালয়ের মধ্যে ঢুকে জামাত নেতাদের বেধড়ক পিটায়, তারা জামাত নেতাদের হত্যা করে, তারা ছাত্রদেরকে গাজীপুরে ডিসি অফিসের ভেতর বসে ছাত্রদেরকে মারতে যায়। অতএব সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো পরিবেশ নাই। সংস্কার শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক হবে, তারপর নির্বাচন। তাই না, স্থানীয় সরকার নির্বাচন আদায় করাটা কঠিন, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ঠেকানো সোজা। আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সেম, আদায় করা কঠিন, কিন্তু নির্বাচন হবে না এই বন্দোবস্ত করাটা সোজা। বড় দল নির্বাচন অংশগ্রহণ না করলেই হলো। বিএনপির ক্ষেত্রেও সেম। সাপোজ স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, কারণ স্থানীয় সরকার নির্বাচন তো দলীয় প্রতীকে নয়, জাতীয় নির্বাচন। বিএনপি যদি বলে আমরা নির্বাচনে যাব না, তাহলে সেই নির্বাচন আয়োজন করা সরকারের পক্ষে সম্ভব নয়। অতএব ওই বিএনপি যতই চাপ দিক, এসব চাপ টাপে লাভ নাই। তো জামাত, চরমনাই, নাগরিক পার্টি এরা রাজি না হলে আপনি সরকার কি করবে? সরকারকে বলে লাভ আছে? সরকার যদি বলে অক্টোবরে নির্বাচন অথবা জুনে নির্বাচন বললো, কিন্তু জামাত, চরমনাই, ছাত্রদল যাবে না, আপনি কি করবেন? অতএব নির্বাচন যদি আয়োজন করতে হয়, বিএনপির কারচুপির চিন্তা বাদ দিতে হবে। আন্তরিকভাবে সবার সাথে কোঅপারেট করে সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করে, সবার আত্মবিশ্বাস যখন হবে তখন নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তারপরে সবাই মিলে নির্বাচনে যাবে। এই জন্য ঐক্যমতের কোনো বিকল্প নেই। এই জন্যই সরকার কিন্তু বলছে বারবার, সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরে নির্বাচন, একমত না হলে কিন্তু না।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কথা বলেছেন ফাঁসির মঞ্চে দেখছি, ততদিন যেন কেউ ভুল করেও নির্বাচনের কথা না বলে। এর মানে বিএনপিকে এটা একটা থ্রেট। বিএনপি নির্বাচন জিকির করে, তার বিরুদ্ধে একটা বার্তা। সার্জিস বলেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি। মায়েরা সন্তানদের লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন। খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব? রাইট? স্বাভাবিকভাবে মানুষ যেহেতু নির্বাচনের জন্য জীবন দেয়, নির্বাচনের জন্য জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান ঘটেনি, এটা নির্বাচন সংক্রান্ত ছিল না। নির্বাচন সংক্রান্ত থাকলে 7 জানুয়ারি অঘটন ঘটতো, বাংলাদেশে বিপ্লব হতো, কিন্তু যেহেতু সেটা হয়নি, অতএব এটা নির্বাচন সংক্রান্ত না। মানুষ রাজপথে নেমেছে কি জন্য? একটু এক্স্যাক্টলি চিন্তা করেন তো। কোটার জন্য? সেটাও কিন্তু না। কোটার জন্য বিপ্লব হয়নি। কোটার জন্য, কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। এরপরে যখন হাসিনা শিক্ষার্থীদেরকে হত্যা করা শুরু করলো, তার প্রতিবাদে মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই রাজপথে নেমে গেল এবং হাসিনার 12টা বেজে। মূল হচ্ছে ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে হাসিনার বিরুদ্ধে এই বিপ্লব বা অভ্যুত্থান ঘটেছে, রিলেটেড টু হত্যা। অতএব এর বিচার তো হতে হয়। মূল বিষয়টাকে যদি আপনি এড়িয়ে যান, যে বিপ্লব, যে ঘটনা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়, যেটা সম্পর্কিত এই হত্যাকাণ্ডের সাথে, সেই হত্যাকাণ্ডের এই বিষয়টা যদি আপনি এড়িয়ে নির্বাচন জিকির করেন, কাজ হবে না তো। অতএব স্পষ্ট কথা, হাসিনার বিচার হতে হবে। এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, গণ বিপ্লবের স্পিরিট। এই জন্যই মানুষ জীবন দিয়ে হাসিনা পতন ঘটিয়েছে। অতএব এটা তাৎপর্যপূর্ণ। এই পয়েন্ট উপেক্ষা করে নির্বাচন করা, এই পয়েন্ট উপেক্ষা করে ডিসেম্বর নির্বাচন আয়োজন করা সরকারের পক্ষে সম্ভব হবে না। তো দর্শক, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এটা তো সহজ হিসেবে আপনারা বুঝলেন। আর এই যে বক্তব্য সার্জিসের, এতে বিএনপি ছাত্রদল লোকজন তুমুল খেপেছে। তারা বলছেন হাসিনার মতো নির্বাচন ঠেকিয়ে রাখতে চায়, মানুষকে অধিকার বঞ্চিত রাখতে চায় না। নির্বাচনের হিসাব, হাসিনার বিরুদ্ধে নির্বাচন আদায় করতে আপনারা কি পেরেছেন এটা দেখেছি। আর স্বাভাবিকভাবে নির্বাচন আসার কথা আবার 5 বছর পর, 2024 সালের 7 জানুয়ারির পর থেকে 5 বছর হিসাব করেন, তারপরে নির্বাচন 29 সাল বা 28 সাল নির্বাচনের কথা বলবেন। তার আগে নির্বাচনের কথাটা কেন বলছেন? নির্বাচন তো 5 বছর পর পর হয়। এখন আপনারা যদি নির্বাচনকে কেন্দ্র করে হাসিনার পতন ঘটাতে পারতেন তাহলে বিষয়টা ছিল, কিন্তু জনগণ হাসিনার পতন ঘটিয়েছে হত্যাকাণ্ডের প্রতিবাদ করে। এটার বিচার আগে নির্বাচনের কথা বলতে পারেন না। আমাদেরকে নতুন একটা দেশের সন্ধান দিয়েছেন। অনেকটা কেঁচো ঘুরতে সাপ, আবার কেউ কেউ বলছেন এরকম সাপ সবসময় ক্ষমতা থেকে গেলে অনেকেরই বিরুদ্ধে চলে আসে, বাট ফাইনালি সরকার তথ্য দিচ্ছে যে না, এটা অরিজিনালি সাপ পাওয়া গেছে। কোথায়? কেইমান দ্বীপপুঞ্জ। নাম শুনছেন আগে? যারা ইউরোপ আমেরিকায় থাকেন হয়তো বা নাম শুনতে পারেন, বাট আজকে আমরা অন্যদেরকে শোনাচ্ছি কেইমান দ্বীপপুঞ্জে শেখ হাসিনার একই কাণ্ড। দর্শক, ক্যারিবিয়ান দ্বীপ, এটা হচ্ছে একটা ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রের অন্তর্গত ব্রিটিশ শাসিত একটা অঞ্চল, কেইমান দ্বীপপুঞ্জ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অবৈধ সম্পদের হিসাব মিলেছে, যার মাঝখানে একটা দ্বীপ হচ্ছে আপনার এই কেইমান দ্বীপ। শুধুমাত্র কেইমান দ্বীপে না, টোটাল 5টা দেশে আপনার অবৈধ সম্পদের দেখা মিলেছে। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। তার বক্তব্য যে শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট
যৌথ তদন্ত দল অনুসন্ধান করেছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে দেশ বিদেশে কোথায় এই পরিবারগুলা এবং এই পরিবারের সাথে কানেক্টেড ব্যক্তিবর্গের সম্পদ আছে। শফিকুল ইসলাম বলছেন, বিএফআইইউ এবং যৌথ তদন্ত দলের অনুসন্ধানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেইমানে শেখ হাসিনার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ন্যাশ ফান্ডেরও অস্তিত্ব পাওয়া গেছে। শফিকের বক্তব্য, 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635.14 কোটি টাকা, রাজুকের 1,80,00,000 টাকা মূল্যের 60 কাঠা প্লট এবং 8,85,00,000 টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। এখন এই যে কোটি কোটি শত শত যখন বিএনপি সরকার ক্ষমতা থেকে গিয়েছিল, জনাব তারেক রহমানের নামে আওয়ামী লীগ বরাবরই দাবি করতো তারেক রহমান এত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার এই টোটাল লম্বা একটা সময় 15 থেকে 17 বছর তারেক রহমানের এই সম্পদ আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও উদ্ধার করতে পারেনি বা দেখাইতে পারেনি। গণমাধ্যমে এরকম আসতো তারেক রহমান এত বিলিয়ন ডলার পাচার করছে, কোকো এত মিলিয়ন পাচার করছে, খালেদা জিয়া পরিবার এরকম সুটকেস ভৈরা টাকা লয়ে গেছে গা। কিন্তু ফাইনালি 17 বছরে আওয়ামী লীগ প্রমাণ করতে পারেনি যে টাকাগুলা কোন খাত থেকে নিল, কোথায় নিয়ে রাখছে। এখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দেখছি যে এরকম বিলিয়ন ডলারের প্রতিদিনই আপডেট পাচ্ছি। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। আবার আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক কালচার বা শফিক সাহেবদের যে মেন্টালিটি, তো সব কিছু মিলেয়া আমরা বিশ্বাস করি বাংলাদেশের টাকা বাংলাদেশে ফিরে আসুক। আর যদি মিথ্যা এগুলো হয়, আবার কোনো এক সময় এই শফিক সাহেবরা নিজেরাই স্বীকারোক্তি দিবে যে কোনো মহলের চাপে পইরা এরকম তথ্য দিছি। বাট দুর্নীতি হয়েছে এই দেশে প্রচুর। প্রত্যেকটা সেক্টরে একটা পর্দার দামও 20,000 টাকা দেখছি, কলা গাছের দামও 70,000 দেখছি। সব দুর্নীতি হয়েছে। এখন এই যে বিলিয়ন টাকার কথা শুনি, তো যদি সত্যি হয়। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ভালোবাসা এবং বুক ভরা লাল গোলাপের শুভেচ্ছা। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের এই ভিডিও ফুটেজ দিয়ে কিন্তু বুঝতে পারছেন সেনাবাহিনীতে বিদ্রোহ হয়েছে। আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখলেন যে সেনাবাহিনীতে বিদ্রোহ হয়েছে, এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য, বা যদি আপনাদের মনের মাঝে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভিডিওতে আমাদের কোনো নিজস্ব কথা বলা হয় না, যা কিছু দেখেন যা কিছু শোনেন সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সংগ্রহ করা। যাই হোক বন্ধুরা, সেনাবাহিনীকে নিয়ে যদি আপনাদের মনের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদকেও নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।